দর্শক, জায়গাটা নিশ্চয়ই খুব সুন্দর লাগছে, তাই না? এবং পেছনে দেখতে পাচ্ছেন সূর্যমুখী প্রদর্শনী, এবং এখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে এসেছে। এটা কৃষি পর্যটনের একটি আওতাভুক্ত জায়গা। একটু জানাই, এটার পেছনে একটা গল্প আছে। এই মাঠটা বা এই সূর্যমুখী প্রদর্শনী যিনি করেছেন তার নাম হচ্ছে কবির ভাই। তিনি একজন কৃষক পরিবারের সন্তান। তিনি কিন্তু তার বাবাও কৃষিকাজ করতেন, বাবা থেকে উৎসাহিত হয়েই তিনি কৃষিকাজে এসেছেন। এবং আমি যতটুকু জানি যে বিগত 2 বছর আগে তিনি হচ্ছে এই সূর্যমুখী উৎপাদন করেন তেল বীজের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায়। তারপর কিন্তু তিনি তেল বিক্রি করে বেশ ভালো একটা লাভবান হয়েছেন, এবং তিনি সিদ্ধান্ত নিলেন পরবর্তী বছর, অর্থাৎ এই বছর তিনি 12 বিঘা জমিতে, প্রথমে 3 বিঘা করেছিলেন, এবার 12 বিঘা জমিতে তিনি করেছেন। এবং তিনি প্রথমেই লক্ষ্য করলেন যে এই সূর্যমুখীটা যখন ফুলটা ফুটলো তখন অনেক মানুষের আনাগোনা কিন্তু এখানে আসলো, এবং তিনি ভাবলেন যে এটাকে কিভাবে আসলে কৃষি পর্যটনের আওতাভুক্ত করা যায়। অর্থাৎ এই সূর্যমুখীগুলো বিক্রি করে তিনি তেলের জন্য যেমন টাকা পাবেন, তেমনি কিন্তু কৃষি পর্যটনের আওতাভুক্ত, অর্থাৎ প্রতিদিন প্রায় 1000 খানেক মানুষ তো এখানে বেড়াতেই আসে, তাদের থেকে এন্ট্রি ফিটা নিয়েও কিন্তু এখানে বেশ লাভবান হওয়ার একটা সম্ভাবনা দারুণ মুক্ত হয়েছে। দর্শক, আজকে এই সূর্যমুখী বীজ উৎপাদন করে বা সূর্যমুখী ফুল পর্যটন শিল্পে কতটুকু ভূমিকা রাখছে, কি পরিমাণ লাভবান হওয়া যায়, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। কি এক সূর্যমুখী ফুল চাষ করলেন! এখানে দেখতে পাচ্ছি মৌমাছি প্রত্যেকটা ফুলে ফুলে, সেই সাথে সাথে পাখিরাও তো আসে নাকি? পাখিরা আসে, টিয়া পাখি, শালিক পাখি। বাহ, পাখিরাও আসে, আর মানুষের আনাগোনা তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে। আচ্ছা, 3 বিঘা প্রথমে করলেন, এবার 12 বিঘা, এর পেছনে রহস্য কি? পেছনের রহস্য, যখন আমি চিন্তা করলাম যে সূর্যমুখী ফুলের চাষ করি, তো প্রথম অবস্থায় যখন আমি গত বছর চাষ করলাম, করার পরে যেটা দেখলাম ফসলের মান অনেক ভালো হয়েছে বা লাভজনক হয়েছে। পাশাপাশি হচ্ছে যে এই ফুল দেখার জন্য দর্শনার্থীরা উপচে পড়া মানে ভিড় যেটা আছে, প্রতিদিন ভিড় করে। তখন চিন্তা করলাম যে আসলে এটা কিভাবে বাণিজ্যিক আকারে নেওয়া যায়। তখন ওই চিন্তা থেকে আমি যখন আমাদের যে স্থানীয় কৃষি বিভাগ আছে তাদের সাথে পরামর্শ করার পরে তারা আমাকে সব রকমের সহযোগিতা করে আমাকে আজকে এই সূর্যমুখী চাষের উদ্বুদ্ধ করেছে। সে খুব আগ্রহী কৃষিকাজের প্রতি, সেজন্যই যখন এই সূর্যমুখীর একটা প্রণোদনা আসলো গত বছর, স্যারের সাথে কথা বলে তাকে এই বাগানটা করে দিয়েছিলাম। 3 বিঘার বাগান থেকে সে যখন দেখলো যে প্রচুর দর্শনার্থী আসে, তখন থেকেই পরের বছর সে করার জন্য আরও আগ্রহী হয়ে ওঠায় আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে তাকে কিন্তু এই বছর আমরা সামান্য সহযোগিতা করেছি, এবং কারিগরি সহযোগিতা সম্পূর্ণই আমরা কৃষি বিভাগ থেকে করেছি। সেই বছর প্রায় 12 বিঘা জমিতে এই সূর্যমুখীর চাষ করেছে। চমৎকার একটা বাগান তৈরি করে সে কিন্তু তার নিজস্ব আশপাশের মানুষদেরকে নিয়ে বাণিজ্যিক কৃষির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করি, এবং পাশাপাশি তার দেখাদেখি যেন আরও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হয়, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি সব সময়। আমি তো জানি যে আপনি একজন কৃষি পরিবারের সন্তান, আপনার বাবাও একদম খোদ কৃষি কাজ করতেন বা এখনো করছেন নাকি? হ্যাঁ, আমার বাবা একদম নিতান্ত একজন কৃষক, একদম কৃষি পরিবারের একজন সন্তান। আমিও একজন কৃষি মানে বাবার ছেলে। পড়ালেখার পাশাপাশি যখন কোনো চাকরি ছিল না, কোনো কিছু ছিল না, তার থেকে চিন্তা ভাবনা করে যে আসলে আমি কৃষিতে কিভাবে নিজেকে ডেভেলপ করা যায় বা নিজেকে উন্নত দিকে নিয়ে যায়, এই চিন্তাটা সবসময় আছে এবং কাজ করছি। প্রথম তো আমি ধানের কৃষিকাজ করতাম, ধান ক্ষেত, উখ ক্ষেত, যেটা বলে এগুলি করার সময় আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, মতের দোকান আছে, এই দোকানে থেকে গৃহস্থী কাজও করি। পরে আমার ছেলে বলতেছে, আব্বা একটা কাজ করি, আমি সূর্যমুখী ফুল আনিয়ে দিই। আমি কই না বাবা, এই ফুল আনিও না, এটা আনিয়ে কই আমরা কই লাগাই, আমি কই বেচাম। আপনি দেখেন আমি 1 বছর আনি। পরে গেছে বছর আমার ছেলে উদ্যোগে এই ফুলের বীজগুলো আনা হয়েছে, আনি না আমরা কৃষি লাগাইলাম, লাগানোর পরে ভালো ফলন হয়েছে। তো গাছের অল্প ক্ষেত আছে, এবার বহুত বাড়াই ক্ষেত করা হয়েছে আমার। কে সূর্যমুখী, সরষা, এইগুলি মিলাই পাই 12 পাখি খেতে আমার করছি বা কৃষি। আমার ছেলে উদ্যোগে তোমার আমি করা পরে তোমার ছেলের 5-6 জন 7-8 জন লোক সবসময় কাজ করে। কাজ করার পরে এই মন্ত্রে ওই ফুলের ফলন আহ্বারেতে মানুষ আরম্ভ করছে। আসে আমার একটা একজন ঘুরতে আছে, ছবি উঠাইতেছে, বসে থাকতেছে, এটা নিজের একটা আনন্দ হইতেছে, মানুষেও আইতেছে, আনন্দ পাইতেছে। এই যে প্রথমে যে 3 বিঘা করলেন, ভালো একটা ফলাফল পেলেন, 3 বিঘায় যে তেল কি তৈরি করে তারপরে বিক্রি করেছেন? তেল তৈরি করেছিলাম, করে বিক্রি করেছি, মোটামুটি ভালো তেল উৎপাদন করেছিলাম।
এবার কোন কোন খাত থেকে আয় হচ্ছে? যেহেতু এটা বাণিজ্যিক আকারে করেছি, প্রথমতে ধরেন দর্শনার্থী প্রবেশ করতে যায় এখানে একটা প্রবেশ মূল্য দিয়ে তারা ভিতরে ঢুকছে, যেমন প্রতি 30 টাকা দিয়ে ঢুকছে। পাশাপাশি হচ্ছে এখান থেকে ধরেন আমার এই বীজ থেকে যে তেলটা উৎপাদন করা হবে সেটা বাংলাদেশের অর্থনীতিতে হোক বা আমাদের চাহিদার জন্য হোক যথেষ্ট ভূমিকা পালন করবে। তেলটার চাহিদা কেমন? তেলের চাহিদা আপনার বাংলাদেশের বাজারে এই চাহিদাটা হচ্ছে প্রতি লিটার আমি যতদূর জানি 500 টাকার উপরে 1 লিটার তেলের দাম। এবং এত ফলন, এটা তো আসলেই মানে আশার বাইরে। এটা কিভাবে সম্ভব হলো? না, এটা সম্ভব হচ্ছে ধরেন ভালো পরিচর্যা করা লাগে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে স্থানীয় যে কৃষি বিভাগ আছে এরা অল টাইম এদের কারিগরি সহযোগিতা অল টাইম করে গেছে। ওদের একজন লোকই নিয়োগ দিয়ে দিয়েছে যে এই বাগানের সারাক্ষণ খোঁজ খবর নেওয়ার জন্য। এর অর্থ কি সব জেলায় তাহলে সূর্যমুখী চাষ করা সম্ভব? হ্যাঁ, সব জেলায় আমি যেহেতু শ্রীপুরে করে সফল হয়েছি, আমি মনে করি যে বাংলাদেশের মাটিতে সব জায়গায় সূর্যমুখী চাষ সফল। সূর্যমুখী তো আসলে একটা স্বল্প সময়ের ফুল, তো সেক্ষেত্রে অন্যান্য কি কি আছে আপনার এখানে? অন্যান্য প্রায় 15 প্রজাতির ফুলও এখানে আছে, ধরেন গাঁদা, তারপরে এর মধ্যে উল্লেখযোগ্য একটা ফুল হচ্ছে টিউলিপ, যেটা নেদারল্যান্ডে পাওয়া যায়। ওই নেদারল্যান্ডের ফুলটা আমি ওখানে পরীক্ষামূলক চাষ করেছি। আপনারা দেখবেন যে ফুলটা এখন পর্যন্ত আমার বাগানে ফুটতে শুরু করেছে। সূর্যমুখীর এই ফুলটা মানে বীজ তৈরি করা বা তেল বীজ তৈরি করার ক্ষেত্রে সবাই বলে যে অনেক লাভবান হওয়া যায়, কারণ এটা স্বল্প সময়ের। আসলেই কি এটা স্বল্প সময়ের এবং কি পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন, এটা যদি একটু বলতেন আমাকে। স্বল্প সময় বলতে এটা 4 মাসের একটা ফসল। এটা কি আলাদা বেড তৈরি করে সেখানে চারাটা উৎপাদন করতে হয় নাকি সরাসরি এখানে? বীজ থেকে উৎপাদন করতে হয়। আপনি 2 বছর আগে কি চিন্তা করে আসলে সূর্যমুখীতে ইনভেস্ট করলেন? ইনভেস্টটা এই জন্যই করেছি যে সূর্যমুখী ফুলটা কিন্তু অল্প একটা সময়ের ফসল। এটা হচ্ছে অল্প সময়ে লাভবান হওয়া যায় বেশি, আর বাংলাদেশের বাজারের চাহিদাটাও আছে বেশি। সময়কালটা? এটা শীতকালের, ঝুঁকিও নেই। ওই সময়তে ধরেন রোগবালাইটাও ধরে কম, ওই সময়ের মধ্যে এটা চাষ করাটা আসলে উপযোগী একটা সময়। আর চাহিদা এবং দামও তো? চাহিদা তো ব্যাপক, মাশাআল্লাহ। এই যে এত ভালো ফলন হয়েছে, এই বীজগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? বীজগুলি যখন আমি যখন প্ল্যান করি আমাদের যে স্থানীয় বিভাগ আছে, কৃষি বিভাগ আছে, ওই কৃষি বিভাগের সাথে পরামর্শ করার পর তারা আমাকে বীজ সংগ্রহ করে দিয়েছেন। পাশাপাশি হচ্ছে বীজের পাশাপাশি হচ্ছে সমস্ত সার ওষুধ যা যা প্রয়োজন সবকিছুই আমাকে দিয়ে তারা সহযোগিতা করেছে। তো এই ক্ষেত্রে আপনি যে ভালো বীজ পেয়েছেন, এটা কি জাত আছে, কোন নাম? এটা হচ্ছে বিবাড়ি 3। ঝুঁকি এবং রোগবালাই কম বলছেন, তো সেক্ষেত্রে এমনিতে কোনো রোগবালাই দেখেন না? না, ওইরকম রোগবালাই দেখি না। আসলে এটা মূলত মাটির সাথে একটা ওই রোগবালাইয়ের এটা হয় মাটি থেকে। যদি আমরা মাটিটা ভালোভাবে পরিচর্যা করে যখন চাষের উপযুক্ত করতে পারি, তাহলে আসলে রোগবালাইয়ের সম্ভাবনা একেবারে কম। বাহ, চমৎকার। দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে যেহেতু সূর্যমুখী হয়েছে, আমাকে কি একটা আইডিয়া দিতে পারবেন যে কি পরিমাণ জমি থেকে কি পরিমাণ তেল আপনি উৎপাদন করতে পারবেন? এই উৎপাদনটা কিভাবে করা হয়, বা আপনি কি রিফাইন করতে পারছেন কিনা এই বিষয়গুলো? রিফাইন করতে এখনো পাচ্ছি না। ধরেন আমি যা শুরু করেছিলাম যেহেতু গত বছর, এবছর সবকিছু রিফাইন বা তারপরে হচ্ছে কি পরিমাণ উৎপাদন হয় আর এর থেকে কি পরিমাণ তেল উৎপাদন করব, এবছর হয়তো বা সেটা আমি করতে পারবো। এবার তো 12 বিঘা করেছেন, তো প্রত্যেক বিঘা থেকে কি পরিমাণ বীজ আসবে? 1 বিঘা জমি থেকে 6 মণ বীজ পাওয়া যায়। এর মধ্যে হচ্ছে 10 কেজি বীজ থেকে 4 লিটার তেল পাওয়া যায়। আচ্ছা, তাহলে 4 লিটার উৎপাদিত তেলের মূল্য কত? 4 লিটার তেলের উৎপাদন বর্তমান বাজার মূল্য 2400 টাকা 2500 টাকা। তো আমরা একটু ওই পাশটাও যেতে চাই, যে পরিমাণ মানুষ, আমি জানি না আমরা জায়গা পাবো কিনা, চলেন ওই পাশটা একটু দেখে আসি। ঠিক আছে। ভাইয়া, এই পাশটায় আমার কোথায় নিয়ে আসলেন? দেখা যাচ্ছে একদম সূর্যমুখী ফুলের রাজ্য। সূর্যমুখী ফুলের রাজ্য। এবং রোদটা যখন একদম উপরিভাগে চলে আসছে, সূর্যটা এই ফুলগুলোর উপর যখন রোদটা পড়ছে, তখন মনে হচ্ছে যে আসলেই এই সূর্যমুখী ফুলের নাম সূর্যমুখী কেন করা হয়েছে এটা বুঝতে পারছি। রোদ পড়াতে কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগছে। না, আসলে সূর্যের দিকে তাকিয়ে থাকে বলে এর নামটা আসলে সূর্যমুখী করা হয়েছে। সত্যি? সত্যি। মানে ওরা কি সবাই সূর্যের দিকে যাবে, সেই দিকে মুখ করবে? হ্যাঁ, মুখ করে। একদম মন ভালো হওয়ার একটা উপক্রম। মনে হচ্ছে সবগুলো সূর্যমুখী আমার দিকে তাকিয়ে হাসছে। ভাইয়া, যদি এই পাশে একটু চলে আসতেন। দেখতে পাচ্ছি কিছু সূর্যমুখী একটু উচ্চতা বেশি, কিছু একটু খাটো, কিছু একটু আরো একটু ছোট, এরকম কেন? আচ্ছা, এটা আসলে আমি যেহেতু দ্বিতীয় বছরে আমার চাষের যে সম্পূর্ণরূপে যে এটা এখন আমি আমার এতে আনতে পারি নাই। এখানে আমার কিছুটা পরিকল্পনার অভাব ছিল, যেটা আমি পরবর্তীতে পরিকল্পনা করতে পারবো। এটা হচ্ছে স্পেস প্রয়োজন, যেই স্পেসটা আমি দিতে পারি না, যার জন্য কিছু চারা ছোট কিছু বড় হয়েছে আর কি। অসাধারণ। আমরা অনেক জায়গায় গিয়েছি এবং সূর্যমুখী গাছগুলোকে দেখেছি সাধারণত অনেক উঁচু হয়, একদম মানুষের সমান উচ্চতায়ও হয়। তো আপনারগুলো একটু খাটো জাত দেখতে পাচ্ছি, এটা কি, এটার বৈশিষ্ট্য কি?
কিনা। না, এটা আসলে আমি খাটো জাতের যেটা বাড়ির 3 সেটা আমি করেছি। তার কারণ হচ্ছে যেহেতু আমি পর্যটনের জন্য আমি ইউজ করছি। যদি ছোট থাকে তাহলে এটা আসলে মানে বয়স হওয়ার পর যে নুয়ে পড়াটা সেটা কম হবে। এটার জন্য পর্যটনদের আকর্ষণটা একটু বেশি থাকবে। আপনি যখন লাগিয়েছেন তখন কি আসলে এই যে বীজটা এইভাবে করে ছিটিয়ে দিয়েছেন নাকি না না এটাকে না আসলে না, কি এটা করেছেন? হচ্ছে মানে আছে, এই যে রোপণের একটা সিস্টেম আছে, লোকের মাধ্যমে রোপণ করেছি। দেখা যাচ্ছে 8 ইঞ্চি পর পর এক একটা করে বীজ লাগিয়ে বীজ দিয়েছেন, লাগিয়ে অন্যখানে দিয়েছি। বীজ উৎপাদন না, করতে না, না, হয় না, নাই। না। এবং মাঝখানে কি পর্যটনের কথা ভেবেই এতখানি গ্যাপ রেখেছেন হ্যাঁ নাকি? হ্যাঁ, এটা পর্যটনের জন্য, যেহেতু তারা লোকজন আসে যাতে নষ্ট না হয় সেজন্য এরকম বড় করে আমি দেওয়া দেখতে পাচ্ছি ফুলের মাঝখানে বিভিন্ন জায়গায় কিন্তু বেড়া দিয়ে দেওয়া হয়েছে যেন মানুষ এই ফুলগুলোকে নষ্ট করতে না পারে। শুধু তাই না, মানুষ যাতে এখানে বিশ্রাম নিতে পারে সে কারণে ওগুলো সম্পর্কে একটু কিছু বলেন না। না, ওগুলি হচ্ছে দেখেন না, মানুষ এইসব গ্রামীণ যে ঐতিহ্য, আমি এই ফুলের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যটা ফুটিয়ে তোলার জন্য আমি এই কুড়ে ঘর, পাশাপাশি হচ্ছে পালকি, দোলনা এগুলি তৈরি করে দিয়েছি। দারুণ। তাহলে 1 বিঘা জমিতে ঠিক কি পরিমাণ বীজ লাগে? 1 বিঘাতে প্রায় 1 কেজি বীজ প্রয়োজন। তাহলে 12 বিঘা জমিতে আপনাকে 12 কেজি বীজ দিতে হয়েছে, তাই তো? সেটাই। আচ্ছা, এটা তো আমরা জানলাম। এরপর লাগে হচ্ছে সূর্যমুখীর ক্ষেত্রে সার। তো সার কি পরিমাণ আপনার লেগেছে? সার যে পরিমাণে সারের প্রয়োজন হয়েছে তারাই আমাকে ওই পরিমাণ সার তারা দিয়েছে। ভালো মানের বীজ, সার দুটোই প্রণোদনা। এরপর চলে আসে জমিটা নিজের জমি। আচ্ছা, তারপর চলে আসে কি যে আসলে কত টাকা খরচ হলো, তাহলে খরচটা কোথায়? খরচ পার বিঘাতে ধরেন 15 থেকে 20 হাজার টাকা পার এই বিঘাতে খরচ। খাতটা কোথায়? খরচের খাতটা হচ্ছে ধরেন লেবারের খরচ আছে, পাশাপাশি হচ্ছে ওই পরিচর্যার ক্ষেত্রে যেই সময়টা হয়, পানি আছে, বিভিন্ন মিলিয়ে প্রায় 15 থেকে 20 হাজার টাকা 1 বিঘাতে খরচ হয়। তো খরচটা যেটা বললেন যে পানির ক্ষেত্রে, আমি জানি 4 মাসে খুব বেশি পরিমাণ পানির প্রয়োজন না, হয় না। 3 বার পানি দিলেই হয়। মাত্র 3 বার। এটা কিভাবে পানিটা দিচ্ছেন? পানি হচ্ছে ওই যে মেশিন আছে, ডিপ মেশিন আছে, মেশিন দিয়ে পানি ছেড়ে ছেড়ে দিলেই এবং হয়। যেহেতু এখানে পানি ওঠে না তাই ওই সমস্যাও নেই যে গোড়া পচা না, না, হয়ে ওরকম যাবে, সেই কোনো সমস্যা নেই এবং পর্যাপ্ত রোদ আছে। হ্যাঁ। আচ্ছা, বিঘা প্রতি 15,000 টাকা, তাহলে 12 বিঘায় কত হতে পারে? 12 বিঘায় 1,80,000 থেকে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হবে। আনুমানিক। আনুমানিক। আচ্ছা, এ তো গেল খরচ, আর তো কোনো খরচ নেই। না, এরপরে আর কোনো খরচ নাই। আর আমরা যদি বলি শুধুমাত্র পর্যটনটা, আপনি যখন পর্যটনটা তৈরি করলেন, পর্যটন থেকে কি পরিমাণ আয় হয় যদি একটু ভাগ করি? পর্যটন ক্ষেত্রে যদি আমি আপনাকে ভেঙে বোঝাই তাহলে সেটা হচ্ছে ধরেন প্রতিদিন যদি প্রায় 500 জন মানুষও আসে সেক্ষেত্রে প্রায় 15,000 টাকা আমার ওই পর্যটন খাত থেকে আসবে তো প্রতিদিনে। আর যদি সেটা আমরা মাসে নিয়ে যাই তাহলে সেটা 4,50,000 টাকা প্রতি মাসে আসবে। 30 টাকা ফি টিকিট ধরে হ্যাঁ 15,000, আর মাসে গেলে 4,50,000 টাকা। 4,50,000। আর এটা কত মাস থাকবে? এটা প্রায় 3 মাস থাকবে। তো 3 মাসে যদি আমরা হিসাব করি প্রায় 13,50,000 টাকার মতো এখানে আয় হবে। এরপরে আসেন হচ্ছে আসল যে ফসলটা, বীজ থেকে কি পরিমাণ আয় হবে? বীজ থেকে আমরা যেটা হিসাব করেছি বা দেখেছি, ধরেন 1 বিঘা থেকে প্রায় 5 থেকে 6 মণ বীজ সেখানে পাওয়া যাবে। তো বীজের হিসাব যদি আমরা করি তো 1 মণে তেল পাওয়া যাবে প্রায় 16 কেজি 15 কেজি তেল পাওয়া যাবে 1 মণে। তো সেটা যদি আমরা বিঘা প্রতি নিয়ে যাই তাহলে সেটা পাচ্ছি আমরা প্রায় 25 লিটার তেলের মতো আসবে। 25 লিটার তেল। তাহলে যদি আমরা বলি যে 12 বিঘা থেকে কি পরিমাণ তেল পাবো, প্রায় মনে হচ্ছে 2,15,000 বা 20,000 টাকার মতো তেল আসবে। তার মানে তেল বিক্রি করে আপনি খরচ সহ, খরচ বাদে 2,15,000 20,000 টাকা আপনার হাতে থাকছে। হ্যাঁ, থাকছে। তার মানে 13,50,000 টাকার সাথে আরো 2 লক্ষই যদি যোগ করি, 14-15 লক্ষ বা প্রায় 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা আপনার শুধু আয় থাকছে। হ্যাঁ। তাহলে তো এটা যদি পর্যটন শিল্প আপনি না খুলতেন তাহলে কি এটা সম্ভব ছিল ভাই? না না না, তাহলে সম্ভব ছিল না। তাহলে তাহলে জাস্ট শুধু- অল্প কিছু টাকা, হয়তো 20-50,000 টাকা লাভবান হওয়া যেত, এরকম কিছু। তাহলে এটা কিন্তু একটা যুগান্তকারী সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আপনার জন্য। এই যে এই সময়টা তো আপনি সরিষাও করতে পারতেন, সরিষার জন্য তো আসলে এত না পর্যটন। না, সরিষা এত পর্যটন আসে না। বাহ, দারুণ। আচ্ছা ভাই, আমরা তো এই বিষয়গুলো জানলাম কেন আসলে সূর্যমুখী করা উচিত। এখন আমরা একটু সূর্যমুখী গাছগুলো ধরে ধরে দেখবো কিভাবে হারভেস্ট করা হয়। চলুন একটু ওই পাশটা হাঁটি। আচ্ছা ভাইয়া, ভেতরে যে দোকানগুলো করেছে এগুলো কি আপনার আন্ডারে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার আন্ডারে। এরা হচ্ছে এরা এখানে বসছে অস্থায়ী। এরা হচ্ছে পার ডে তারা ন্যূনতম একটা দেয় আর কি। আমি জানি না এই পাশের ভিউজটা আসলে কেমন দেখা যাচ্ছে ভাইয়া। দেখুন, প্রত্যেকটা সূর্যমুখী কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে এবং প্রত্যেকটা ফুলের ভেতরে ভেতরে মৌমাছি খেলা করছে। কি চমৎকার লাগে এই বিষয়টা, তাই না? মধু কি উৎপাদন করছেন নাকি? হ্যাঁ, মধু উৎপাদন হচ্ছে এখান থেকে হচ্ছে। আচ্ছা, আমি একটু দেখতে চাই যে বীজ তো প্রায় চলে এসেছে বলা যায়, যে একদম বীজ আসার আগ মুহূর্তে কিছু কিছু জায়গায় কি বীজ চলে এসেছে হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ, একটু কি আমাকে দেখাতে আপনাকে পারেন এই যে দেখাই। বীজটা কেমন হলো? এই যে এই যে এটা ও আচ্ছা, বীজ আসলে কি এই ফুলগুলো পাপড়িগুলো পড়ে যাবে। এই যে দেখেন এখানে একটা থেকে
এই যে বীজ। মাশাআল্লাহ, এগুলো কি পাখিরা এসে এটা খায় নাকি? পাখি না, মানুষও খেতে পারে, সমস্যা নেই। মানুষও খেতে পারবে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কোনো ওষুধ কিছু না, না, প্রয়োগ না, করতে না, হয় না, এখানে মানে কোনো- পেস্টিসাইডের কোনো কিছু না নেই? না, কিছুই নেই এখানে, কিছু নেই। দারুণ, তার মানে এটার কোনো নিরাপদ একটা একদম। ফসল। আচ্ছা, এটা কি এখন হয়েছে, পরিপূর্ণ তো হয়নি? পরিপূর্ণ হয় না, এখনো কাঁচা? কিছুদিন লাগবে। হ্যাঁ আচ্ছা, আমি কি খাবো? হ্যাঁ, এই যে। মিষ্টি মিষ্টি লাগছে এখনো, না? খুব মিষ্টি চমৎকার লাগছে এবং এখান থেকেই কিন্তু মূল্যবান সেই সূর্যমুখী তেলটা তৈরি হয়। একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একটা সূর্যমুখী, খাটো জাতের সূর্যমুখী হলেও দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় হয়েছে এবং প্রত্যেকটা, এই যে এইগুলো হচ্ছে বীজগুলো আরো ঘন কালো হয়ে যাবে, তারপর হারভেস্ট করতে হয়। ভাইয়া কিভাবে হারভেস্ট, এই যে এখানেও আসছে না ভাইয়া, হারভেস্টটা কিভাবে করেন ভাইয়া একটু যদি বলতেন? এটা গাছে শুকাবে, শুকানোর পরে হচ্ছে আবার এর শুকানোর আগে আবার কিছু সমস্যা আছে, যেটা হয় আমাদের যে টিয়া পাখি আছে বা শালিক পাখি আছে, অন্যান্য পাখিরা কিন্তু এটা খেয়ে ফেলে। তো আচ্ছা। তার জন্য কিন্তু এটা জাল দিয়ে আটকিয়ে রাখা হয়। তো আচ্ছা। আটকানোর পরে এখান থেকে আবার আমরা শুকানোর পরে মাটি যখন শুকাবে তখন এখান থেকে আমরা নিয়ে তারপর আমরা হচ্ছে মানে বাসায় নিয়ে এটা আবার মানে ইয়ে করবো আর কি। কি করবেন? এটা মারাইয়ের মতো করে তারপর মেশিনের মাধ্যমে করেন? মেশিনের মাধ্যমে না, এটা হচ্ছে লাঠিটা বাড়ি দিয়ে হ্যাঁ। এখান থেকে বীজ বীজটা আলাদা ছাড়ানো হয়ে করা যাবে। হয়। হ্যাঁ। এটার মনে হয় ভাইয়া, এটা যেটা মারাই করেন বাইরে যে খোলসটা, এটা কি আবার গরু ছাগলের জন্য দেন? হ্যাঁ অবশ্যই, এটা গরু ছাগল বলেন যদি। গরুর জন্য মানে গরুর খাবারের জন্য ব্যবহার করা হয়। কোনটা? এই যে আপনার এই যে উপরে কালো খোসাটা হ্যাঁ। গরু খায়। গরু খায়। গরুর প্রোটিনের উৎস কিন্তু এখান থেকে অনেকটা যেটাকে আছে, আমরা আসলে উদ্ভিজ্জ যে প্রোটিন। আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি খৈল, আচ্ছা। এটা হচ্ছে এটা। দারুণ দারুণ। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছের যদি দূরত্ব দেখি, দর্শক দেখতে পাচ্ছেন ভাই, এই যে এখানে একটু বসবো, আমরা বসে একটু দেখাই দর্শকদেরকে, এখানে একটু বসি। এই যে দেখেন এখানে যে দুইটা একসাথে, তিনটা একসাথে এসে পড়ছে, এটা কোনো ঝামেলা হয় না? হ্যাঁ, এটা আসলে এই জন্যই এই গাছটা ফুলটা ছোট ছোট হয়েছে। হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে মূলত এখানে তিনটা জায়গায় একটা গাছ থাকার কথা ছিল, যেটা আমার পরিকল্পনার অভাব ছিল আর কি। বা ভুলেও হয়তো বা পড়ে হ্যাঁ, গেছে, পড়ে তাই না? গেছে, হ্যাঁ। দেখুন দর্শক, পাশাপাশি যদি দেখেন, এই যে এখানে তিনটা গাছ একটা হওয়াতে ফুলের সাইজ দেখেন, আর এখানে একটা একটা গাছ গাছ। একটা হওয়াতে ফুলের সাইজ দেখেন কত বড় হয়েছে। আচ্ছা ভাইয়া, এই সানফ্লাওয়ার বা এই সূর্যমুখী নিয়ে তরুণ উদ্যোক্তারা কাজ করতে পারে কেন, কি মনে হয়? আমি এখানে তাদের উদ্দেশ্যে বলবো, ধরেন এই সূর্যমুখীর উৎপত্তি স্থলটা কিন্তু আসলে মেক্সিকোতে, কিন্তু পরবর্তীতে ব্যাপক আকারে হয়েছে, সেটা হচ্ছে উত্তর আমেরিকায়, এটার হচ্ছে উৎপত্তি স্থল এখন বলা হয় যে আসলে উত্তর আমেরিকা। আচ্ছা। এইসব কান্ট্রিতে সূর্যমুখীর তেলটাই কিন্তু ইউজ করা হয়। পরবর্তীতে এটা অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে, যার নেই আমাদের বাংলাদেশেও সূর্যমুখী চাষ হয়। দর্শক এটা একটু দেখেন, এটা কি হয়েছে ভাইয়া? বীজ তৈরি হয়ে গেছে, পাশে সব পাপড়ি কিন্তু পড়ে গেছে এবং এই যে দেখতে পাচ্ছেন একটা জায়গায় কি পরিমাণ বীজ। এক একটা ফুলে প্রায় সর্বোচ্চ 250 থেকে 300 গ্রাম বীজ হয়। আচ্ছা, এই যে পাশে যে দেখতে পাচ্ছি, এই যে ফুলটার মধ্যে ওই যে ওখানে যে গুটি আসছে, ওগুলো কি ফুল হবে? না না না, এগুলো কিছু না, এটা এমনিতেই একটা গাছে একটা। আচ্ছা, আমরা তো বুঝলাম যে ওখানকার বীজটা তৈরি হবে, কিন্তু এই যে নিচে যে গাছটা, তারপর কি কোনো কাজে লাগে? হ্যাঁ, আমি জানি এটা যে এটা সূর্যমুখী- কাঁচা অবস্থায় গরুর জন্য হয়, গরু খায়, আর যদি শুকায় যায় সেটা রান্নার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এখানটায় একটু দাঁড়িয়ে আমি আপনার বাকি কথাগুলো একটু শুনি, তো দাঁড়াতে পারেন আপনি, সমস্যা নেই। আমি একটু বলতে চাচ্ছিলাম যে ভাইয়া, এই যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে ফুল, এটা কিন্তু সবাই আনতে পারে না। এই জলবায়ুটা, অর্থাৎ শ্রীপুরের জলবায়ুটাই সূর্যমুখীর জন্য খুব ভালো। হ্যাঁ, আমি এবার বলতে পারি যে 100% উপযোগী। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলতেন। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি সারা বছর এখানে ফুল চাষের যেই এটা সারা বছরই করে রাখবো। আচ্ছা, এই 2 বছর চাষ করে যে অভিজ্ঞতা হলো, আপনার কি কোনো পরিবর্তন হয়েছে, আর্থিক পরিবর্তন? নিশ্চয়ই আর্থিক কি পরিবর্তন পরিবর্তন হয়েছে? ধরেন আমি যে পরিমাণ লাভ হবে সেক্ষেত্রে তো আমার আর্থিক পরিবর্তনটা তো স্বাভাবিক হয়েছে। সেই পরিকল্পনা কি বৈষয়িক ব্যাপারে কি বাড়াবেন কিনা? হ্যাঁ। তরুণ উদ্যোক্তারা কি এই সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ হতে পারে কিনা, তাদের জন্য কি পরামর্শ থাকবে? আমি মেসেজ দেবো, যেহেতু বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, আমরা সম্পূর্ণ কৃষির উপর নির্ভর করি, আর যেহেতু আমাদের বাংলাদেশে অনেক পতিত জমি কিন্তু খালি থাকে, তো ওই সব জমিতে আসলে এভাবে পতিত না রেখে আমি তরুণ যারা আছে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারাও এরকম সূর্যমুখী পাশাপাশি ফুলের চাষ করেন, চাষ করে আমি যেভাবে সফল হয়েছি ইনশাল্লাহ আপনারাও সফল হতে পারবেন। অসংখ্য ধন্যবাদ, আপনি আরো অনেক বড় হন কৃষিক্ষেত্রে, এই শুভকামনায় আপনার থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
কৃষিক্ষেত্রে যত বেশি তরুণ উদ্যোক্তাদের আগমন হবে তত বেশি কিন্তু নতুন কিছু এই কৃষি ক্ষেত্রটা পাবে। অর্থাৎ আজকের কবির ভাইয়ের কাছ থেকে আপনারা শিখলেন যে তিনি শুধু নিজের ভাগ্যটা বদলে দিয়েছেন কৃষির মাধ্যমে, তা কিন্তু নন। এখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, এখানে যারা কাজ করছেন তাদের তো কর্মসংস্থান হচ্ছে, পাশাপাশি এখানে ছবি তোলার জন্য বা দোকান করার জন্য অনেক মানুষ কিন্তু আসছে, তাদের পরিবারও এই কৃষির মাধ্যমে চলছে। একটু ভিন্ন রকম চিন্তা, তাতেই কিন্তু বদলে দিতে পারে আপনার জীবন এবং আপনার এলাকার অনেকেরই জীবন। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।